মক ভোটের দিন ঘোষণার সাথে তফসিলের সময় জানালেন ইসি। নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ। শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতা নয় জানালেন প্রেস সচিব। দুপুরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন, সন্ধ্যায় জবিপ্রবি ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া। বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল। মহেশপুরে সরকারি ওষুধ সহ নার্স আটক, ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কারাদণ্ড। বিশ্বজুড়ে 24 ঘন্টায় অন্তত 133 ভূমিকম্প। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে যশোর, মাগুরা, বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় তফসিল দেওয়া হবে। আজ নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এই কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে উল্লেখ করে সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় যে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এদিকে আগামী 29 নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্র প্রদান সেবা চালু থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এনআইডি সংশোধন কার্যক্রম নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে। ইসি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। এই সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে 23 নভেম্বর পর্যন্ত ডাটাবেজে অন্তর্ভুক্ত নিবন্ধিত ভোটার যোগ্য নাগরিকদের চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির উদ্দেশ্যে আবেদনকারী যোগ্য নাগরিকদের নিবন্ধন কার্যক্রম আগের মতোই রেজিস্ট্রেশন অফিসাররা পরিচালনা করবেন। একই সঙ্গে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ও এনআইডিতে যে কোনো ধরনের সংশোধন, আবাসস্থল পরিবর্তন বা অন্য যে কোনো কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ইসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এর আগে আজ দুপুরে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালের সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন। তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিক অগ্নিকাণ্ডের এই কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব। দেশের 64 জেলায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে নতুন করে পুলিশ সুপার বা এসপি নির্ধারণ করা হয়েছে। বর্তমান দায়িত্বে থাকা এসব এসপিকে বদলি করে ভিন্ন জেলায় পাঠানো হবে। এর মধ্যে 15 জনকে বাদ দিয়ে নতুন করে 15 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। বাকি 49 জন এসপিকে নতুন জেলার দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত লটারিতে 64 জেলার এসপি চূড়ান্ত করা হয়। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এখনকার 64 জেলা 3 ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কে কোন জেলার দায়িত্ব পালন করবেন। এসব এসপিরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা করবেন। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে এসপি নিয়োগ বদলি বিষয়ে আলোচনা হয়। আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো জবিপ্রবি এলাকা। আশপাশের কয়েক গ্রামের মানুষ মাইকিং করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বলে জানিয়েছেন জবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। আজ সন্ধ্যায় ক্যাম্পাসের পাশের বাজারে এক নারী শিক্ষার্থী ফটোকপি করতে গেলে তাকে ইফটিজিং করা হয় বলে অভিযোগ করেন। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা
বিক্ষোভকারীরা ওই দোকানিকে এসে মারপিট করে। এই ঘটনায় বাজারের দোকানিরা ক্ষেপে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন এবং স্থানীয়রা আসলে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এদিকে জবিপ্রবি ক্যাম্পাস বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জমি অধিগ্রহণের দাবি উঠেছে। এলাকাবাসী ক্যাম্পাসের পার্শ্ববর্তী জমি অধিগ্রহণের দাবিতে আজ দুপুরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, স্থাপনকালে বিশ্ববিদ্যালয় ৩৫ একর জমি আগে অধিগ্রহণ করেছিল, এখন নতুন করে আরও ৬৫ একর জমি অধিগ্রহণ পরিকল্পনা চলছে, কিন্তু সেটি বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গ্রাম পার হয়ে এতে নানা ধরনের সংকট সৃষ্টি হবে। অথচ আগে পরিকল্পনা ছিল ক্যাম্পাস সংলগ্ন জমি অধিগ্রহণ করা হবে। সাজি আলী মৌজার জমি মালিকরা আজ সংবাদ সম্মেলনে এই দাবি জানান। যশোরে বাউল শিল্পীদের উপর বর্বর হামলার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের চিত্রামোড়ে মানুষ ভজলে সোনার মানুষবি স্লোগানে মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল সহকারে MM আলী সড়ক হয়ে টাউন হল ময়দানে সমবেত হয় সাংস্কৃতিক কর্মীরা। সমাবেশে বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করেন এবং সাংস্কৃতিক কর্মীরা হামলাকারীদের বিচার ও বাউল সাধক আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো কর্মসূচি। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। মাগুরার শালিখা উপজেলা খুচরা সার বিক্রেতা উপজেলা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়। আমাদের প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, আজ সকালে সার ডিলার ইউনিটের ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঝিনাইদহের মহেশপুরের সরকারি ওষুধ অবৈধভাবে মজুদ ও ব্যবহারের অভিযোগে মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক নার্স ও প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধের মজুদ পাওয়া যায়। সরকারি ওষুধ ক্লিনিকের কাজে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওবায়দুল হককে সরকারি ওষুধ অবৈধভাবে মজুদ ও ব্যবহারের দায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 3 লাখ টাকা জরিমানা করা হয়। যশোর 4 সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত TS আইয়ুব নির্বাচনী জনসভা বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা, নোয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজ বিকেলে নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার TS আইয়ুব। জনসভা শেষে সন্ধ্যায় যশোর খুলনা মহাসড়কের নোয়াপাড়া বাজারে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু। আজ দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু শনিবার রাতে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আপন ভাগ্নে। প্রতিনিধি কামরুজ্জামান রাজু ও রাহেন জনি জানিয়েছেন, দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মরদেহ আনা হলে তাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। যশোর জেলা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, কেশবপুর প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে।
একদিকে বাংলাদেশে ঘন ঘন মৃদু ভূমিকম্পের সতর্কতা, অন্যদিকে বিশ্বের বিভিন্ন স্থানে বেড়ে চলেছে ভূকম্পনের সংখ্যা। গত 24 ঘন্টায় বিশ্বের অন্তত 133টি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট earthquaketracker.com। আজ বিকেলে ওয়েবসাইটটির আপডেটে এই তথ্য জানানো হয়, যা পৃথিবীর টেকটনিক অস্থিরতার চিত্র তুলে ধরেছে। ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করে এই ওয়েবসাইটটি জানায়, এই তীব্রতার ফলে বিশ্বজুড়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। earthquaketracker.com এর তথ্য অনুযায়ী গত 7 দিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত 854টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এছাড়া গত এক মাসে মোট 3589টি ভূমিকম্প হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সঙ্গে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।